আগামীকাল ভারত ও ইংল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আছে নাগপুরে। শুনেছি সেখানে একটা বেশ হাই স্কোরিং উইকেটই প্রিপেয়ার হতে চলেছে। আর এছাড়া নাগপুরের উইকেটে জেনারেলি স্পিনাররা একটু বেশি সুবিধা পেয়ে থাকে রেদার দেন পেস বোলার্স। তো এই কন্ডিশন বিবেচনায় কিংবা অপোনেন্ট ইংল্যান্ডের শক্তি বা দুর্বলতা এই সব কিছু জাজ করে আগামীকালের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ বা বেস্ট পসিবল প্লেয়িং ইলেভেনটা ঠিক কেমন হতে পারে, চলুন সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরি। আমার একাদশে ভারতের হয়ে ওপেন করবেন ক্যাপ্টেন রোহিত শর্মা আর শুভমান গিল। রোহিত শর্মা সাম্প্রতিক সময় টেস্ট ক্রিকেটে পারফর্ম করতে যতই ব্যর্থ হন না কেন, ওডিআই ফরম্যাটে কিংবা পার্টিকুলারলি হোয়াইট বল ক্রিকেটে তার ক্যালিবারের ওপেনার ভারত এখনও পেয়েছে বলে আমি মনে করি না। ভারত এর আগে যে লাস্ট ওয়ানডে সিরিজটা খেলেছিল গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে, ভারত সিরিজটা হারলেও রোহিত শর্মা কিন্তু ব্যাট হাতে উজ্জ্বল পারফর্মার ছিলেন। 3 ম্যাচের 2টাতেই তিনি 50+ স্কোর পেয়েছিলেন। দলকে ওপেন করতে নেমে তিনি একবারে ফ্লাইং স্টার্ট এনে দিয়েছিলেন, ঠিক ওই 23 সালের ওয়ানডে বিশ্বকাপের মতো। তো রোহিত তার ওই ফর্মটা এই সিরিজে ক্যারি করতে পারলে তাতে শেষমেশ উপকৃত হবে ভারতীয় দলই। আর এছাড়া শুভমান গিলের কথা আলাদা করে আর কিছু বলতে লাগবে বলে আমার মনে হয় না। তার পরিসংখ্যানই তার হয়ে সমস্ত কথা বলে দিচ্ছে। ওডিআই ফরম্যাটে তার ব্যাটিং গড় হচ্ছে 58+। আর এছাড়া ওডিআইতে তিনি ব্যাট হাতে একজন ধারাবাহিক পারফর্মার। তো সেই কারণে ভারতের এই একাদশে আমি রোহিত শর্মা শুভমান গিলকেই ওপেনার হিসেবে দেখতে চাই। নাম্বার 3-তে চলে আসবেন বিরাট কোহলি। বিরাট কোহলির রোহিত শর্মার মতোই সাম্প্রতিক সময় টেস্ট ক্রিকেটে তার বেস্ট আউটপুটটা জেনারেট করতে না পারলেও ওডিআই ফরম্যাটে বিরাট কোহলির মতো ক্রিকেটার বা তার লেভেলের ব্যাটার শুধু ভারত কেন গোটা ক্রিকেট বিশ্ব পেয়েছে বলে আমি মনে করি না। আর এছাড়া 23 সালের ওয়ানডে বিশ্বকাপে তিনি যে কি বিধ্বংসী ফর্মে ছিলেন সেটা তার পরিসংখ্যানই বলে দিচ্ছে তার হয়ে। তো 765 রান তিনি করেছিলেন ওই 100-র কাছাকাছি গড়ে। তো নাম্বার 3-তে বিরাট কোহলি অটোমেটিক চয়েস হিসেবেই একাদশে থাকবেন। নাম্বার 4-এ চলে আসবেন শ্রেয়াস আয়ার। ভারত যে আর কি 23 সালের ওয়ানডে বিশ্বকাপে নিয়ম করে প্রায় প্রত্যেক ম্যাচেই 300 বা 350+ স্কোর করেছিল, তার জন্য এই মিডিল অর্ডারে শ্রেয়াস আয়ারের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 530 রান করেছিলেন তিনি ওই টুর্নামেন্টে 65+ অ্যাভারেজ মেনটেন করে। আর এছাড়া শ্রেয়াস আয়ার বাকি 2 ফরম্যাটে ভারতীয় দলের রেগুলার না হলেও ওডিআই ফরম্যাটে তিনি কিন্তু একজন অটোমেটিক চয়েস, এটা আপনাকে বলতেই হবে। তার পারফরমেন্সই তার হয়ে কথা বলে দিচ্ছে। তো নাম্বার 4-এ আমি শ্রেয়াস আয়ারকেই দেখতে চাই। নাম্বার 5-এ দেখতে চাই উইকেট কিপার ব্যাটার কেএল রাহুলকে। এই জায়গায় ঋষভ পান্ত আর কেএল রাহুলের মধ্যে একটা লড়াই চলতে পারে, কিন্তু ঋষভ পান্ত যেহেতু ওডিআই ফরম্যাটে অনেকদিন ধরে আর কি ভারতীয় দলের সাথে সেভাবে কানেক্টেড নন, তো আর কেএল রাহুল ওই 23 সালের ওয়ানডে বিশ্বকাপে তিনিও ওই শ্রেয়াস আয়ারের সাথে মিডিল অর্ডারের দায়িত্বটা একইভাবে সামলেছিলেন। তিনিও ওই জায়গায় 75+ গড়ে রান করেছিলেন, 500-র কাছাকাছি রান তিনিও কিন্তু করেছিলেন। তো ওই ফর্মটা তিনি যদি এই আগামী সিরিজেও ক্যারি করতে পারেন কিংবা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও, তাতেও আর কি ভারতীয় দলই শেষমেশ আর কি ফলটা ভোগ করবে বলে আমি মনে করি। তো নাম্বার 5-এ আমি কেএল রাহুলকেই দেখতে চাই। নাম্বার 6-এ দেখতে চাই হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়া অনেক দীর্ঘ একটা সময় ওডিআইতে কোনো ম্যাচ না খেললেও লাস্ট তিনি খেলেছিলেন ওই 23 সালের ওয়ানডে বিশ্বকাপে, তারপর তো সেই চোট পেয়ে তিনি মাঝপথ থেকেই ছিটকে গেছিলেন। তো তারপর তিনি টি20 শুধু খেলেছেন, কিন্তু ওডিআইতে কোনো ম্যাচ খেলেনি। তার মেন একটা কারণ হচ্ছে ভারত দীর্ঘ সময় কোনো ওডিআইতে ম্যাচই খেলেনি। তো হার্দিক পান্ডিয়া সব কিছু চোট টোট সারিয়ে তিনি আবার ওডিআই ফরম্যাটে কামব্যাক করছেন। তো হার্দিক পান্ডিয়ার তো তার ক্রিকেট ক্যালিবার নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। তিনি ব্যাট হাতে বল হাতে তার ওই পেস বোলিংটা আর কি টিমের জন্য যথেষ্ট কার্যকরী। তো সব কিছু মিলিয়ে হার্দিক পান্ডিয়া একটা ওভারঅল প্যাকেজ। তো নাম্বার 6-এ আমি হার্দিক পান্ডিয়াকেই দেখতে চাই। নাম্বার 7-এ চলে আসবেন রবীন্দ্র জাডেজা। এই স্পটটা নিয়েও প্রশ্ন তোলার খুব একটা জায়গা আছে বলে আমি মনে করি না। তার লেফট আর্ম স্পিন বোলিংটা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর এছাড়া ডাউন দ্য অর্ডারে নেমে তিনি ব্যাটিংয়েও যে কন্ট্রিবিউটটা করতে পারেন, আর এছাড়া তাকে কিন্তু ফ্লোটার হিসেবে ওপরের দিকেও খেলিয়ে দেওয়া যায় দলের যদি প্রয়োজন পড়ে। তো সেই জন্য রবীন্দ্র জাডেজা নাম্বার 7 পজিশনটা একেবারে অটোমেটিক চয়েস, বা ওই জায়গায় তিনি ডিজার্ভ করেন বলে আমি মনে করি। আর নাম্বার 8-এ এই জায়গাটা আর কি আমি মনে করি দুজনের মধ্যে লড়াই চলতে পারে, ওই ওয়াশিংটন সুন্দর আর আকসার প্যাটেল। তো আমার পছন্দ হচ্ছে ওয়াশিংটন সুন্দর, কারণ আকসার প্যাটেলের বোলিং রোল আর জাডেজার বোলিং রোলটা কিন্তু সেম, লেফট আর্ম স্পিন বোলিং। তো ওই জায়গায় ওয়াশিংটন সুন্দরকে ভারত যদি একাদশে খেলায় তাহলে ওই স্পিন বোলিংয়ের ক্ষেত্রে একটা আলাদা বৈচিত্র্য আসবে। আর এছাড়া ওয়াশিংটন সুন্দরের ব্যাটিংটা নিয়ে ওই জায়গায় আপনি হয়তো প্রশ্ন তুলতে পারেন, বলতে পারেন যে আকসার প্যাটেলের ব্যাটিং ওয়াশিংটন সুন্দরের থেকে তো অনেকটাই বেটার। কিন্তু আপনি যদি এর আগে যদি ওই ওডিআই ফরম্যাটে যে আর কি ভারত যে দুটো সিরিজ খেলেছে, তো সেখানে বল হাতে আকসার প্যাটেলের থেকে কিন্তু বেটার পারফরমেন্স করেছিলেন এই ওয়াশিংটন সুন্দর। আর এছাড়া ওয়াশিংটন সুন্দরের ব্যাটিংটাও যে খুব একটা খারাপ এটাও কিন্তু আপনি বলতে পারবেন না। তো এই সব কিছু বিচার বিবেচনা করে নাম্বার 8-এ আমি ওয়াশিংটন সুন্দরকেই দেখতে চাই। নাম্বার 9-এ চলে আসবেন কুলদীপ যাদব। কুলদীপ যাদব দীর্ঘ একটা সময় পর চোট কাটিয়ে আবার তিনি ভারতীয় দলে ফিরেছেন। আর এছাড়া তিনি তার ওই লেফট আর্ম চায়নাম্যান স্পিন বোলিং দিয়ে তার ওই সব ভ্যারিয়েশন দিয়ে তিনি প্রতিপক্ষ ব্যাটারদের যে কীভাবে নাচিয়ে ছেড়ে দেন সেটা আমরা খুব ভালোভাবে দেখেছি ওই 23 সালের ওয়ানডে বিশ্বকাপে। তো কুলদীপ যাদব তার ওই বেস্ট পারফরমেন্সটা যদি এই সিরিজে কিংবা ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ডেলিভার করতে পারেন,
তাহলে আর কি তার থেকে বেটার কিছু আর হতেই পারে বলে আমি মনে করি না। তো নাম্বার 9-এ আমি কুলদীপ যাদবকেই দেখতে চাই। নাম্বার 10-এ চলে আসবেন আর্শদীপ সিং। জাসপ্রীত বুমরার অনুপস্থিতিতে আর্শদীপ সিং ভারতের এই একাদশে খেলবেন। তো আর্শদীপ সিংয়ের উপর একটা বড় দায়িত্ব থাকবে মানে শুরুতেই আর কি ভারতকে ব্রেক থ্রু এনে দেওয়ার। ওডিআইতে তিনি খুব একটা বেশি ম্যাচ না খেললেও টি-20তে তিনি কিন্তু একজন অভিজ্ঞ বোলার। তো তিনি জানেন যে আর কি পাওয়ার প্লেতে কীভাবে বলিং করতে হয়, ডেথ ওভার্সে কীভাবে বলিং করতে হয়। তো ওই জায়গায় তার লেফট আর্ম পেস বোলিংয়ে যেসব ভ্যারিয়েশনগুলো রয়েছে সেগুলো তিনি ডেফিনেটলি কাজে লাগিয়ে আর কি নিজের বেস্ট আউটপুটটাই দিতে চাইবেন। নাম্বার 11-এ চলে আসবেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি ওই অনেক দীর্ঘ একটা সময় পর তিনি আবারও ভারতীয় দলের জার্সিতে কামব্যাক করেছেন এই ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-20 সিরিজে। 2 ম্যাচ খেললেও বল হাতে তিনি মোটামুটি আপ টু দ্য মার্ক একটা পারফর্ম করেছেন। মানে শামির মেন পরীক্ষা হতে চলেছে এই ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ আর এই আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর এছাড়া 23 সালের ওয়ানডে বিশ্বকাপে শামি যে কীরকম দুর্ধর্ষ পারফর্ম করেছিলেন সেটা তো আমরা সবাই দেখেছি। মাত্র 7 ম্যাচ খেলে তিনি 24টা উইকেট নিয়ে ওই টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার হয়েছিলেন। তো সেই কারণে মানে জাসপ্রীত বুমরা খেলতে পারুন কিংবা না পারুন, ভারতের এই একাদশে মোহাম্মদ শামি হচ্ছেন অটোমেটিক চয়েস। তাহলে আগামীকালের ম্যাচের জন্য ভারতের এই 11টা আমি আরেকবার রিপিট করে দিই আপনাদেরকে। ওপেন করবেন রোহিত শর্মা আর শুভমান গিল, নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়াস আয়ার, নাম্বার 5-এ KL রাহুল, নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ রবীন্দ্র জাডেজা, নাম্বার 8-এ ওয়াশিংটন সুন্দর, নাম্বার 9-এ কুলদীপ যাদব, নাম্বার 10-এ আর্শদীপ সিং আর নাম্বার 11-এ মোহাম্মদ শামি। তো আমার মতে এই যে ব্যাটিং অর্ডারটা আমি বললাম আর এই একাদশ যেটা বললাম এটাই আগামীকালের ম্যাচে ভারতের জন্য একদম বেস্ট পসিবল প্লেইং 11 হতে চলেছে। 3 পেস বোলার আর 3 স্পিনারের পারফেক্ট কম্বিনেশনে। আর ভারতের যা ব্যাটিং শক্তি রয়েছে মানে ভারত মানে এই আর কি একাদশটার থেকে অন্তত 6-7 জন প্লেয়ার যদি তাদের বেস্ট আউটপুটটা দিতে পারেন তাহলে তারা যে কোনো প্রতিপক্ষকে যে কোনো কন্ডিশনে একেবারে উড়িয়ে গুড়িয়ে দিতে পারে। তো ইংল্যান্ডের বিপক্ষে আগামীকালের ওয়ানডে ম্যাচের জন্য আপনারাও কি আমার এই একাদশের সাথে পুরোপুরি একমত হবেন, নাকি আপনারা এই জায়গায় কোনো অদল বদল দেখতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।